আপনি কি লক্ষ্য করেছেন যে নীরবতা যখন আর আকস্মিক থাকে না তখন তা কতটা শক্তিশালী হয়ে ওঠে? এটি আপনি পরিকল্পনা করেছিলেন বলে বা কোনো প্রতিক্রিয়া চেয়েছিলেন বলে নয়, বরং নিজের ব্যাখ্যা দেওয়াটা আর সৎ মনে হচ্ছিল না বলেই এমনটা হয়েছে। সে আশা করেনি যে আপনার এই নীরবতা এত গভীরে পৌঁছাবে। সে ভেবেছিল দূরত্ব সবকিছুকে বরং শীতল করে দেবে, কিন্তু এটি তার অনুভূতিই বদলে দিল। আজকের ভিডিওতে আমরা অন্বেষণ করব কেন আপনার এই শান্ত বিচ্ছিন্নতা যে কোনো তর্কের চেয়েও বেশি কার্যকর হলো। কিভাবে আত্মসম্মান এবং স্টোইক স্থিরতার ওপর ভিত্তি করে তৈরি এই নীরবতা তাকে নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেট করেনি, বরং তাকে তার নিজের প্রতিচ্ছবি দেখিয়েছে। আর সেই প্রতিচ্ছবিতে সে দেখতে পেল সে কি হারিয়েছে। আপনি যদি কখনো ভেবে থাকেন কেন পিছিয়ে আসা সবকিছু বদলে দেয়, তবে আমার সাথেই থাকুন। আর যদি এই বার্তাটি আপনার হৃদয়ে সাড়া দেয়, তবে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বিশৃঙ্খলার বদলে স্বচ্ছতা বেছে নেওয়া পুরুষদের এই কমিউনিটিতে যোগ দিন। প্রথমত, আপনার নীরবতা কোনো খেলা ছিল না। আপনি হার্ড টু গেট খেলার জন্য অদৃশ্য হয়ে যাননি। আপনি রহস্য তৈরি করতে বা তার আবেগ নিয়ে খেলতে চাননি। আপনার নীরবতা কোনো কৌশল ছিল না, এটি ছিল একটি পরিবর্তন। এমন এক পরিবর্তন যা অহংকার থেকে নয়, বরং প্রয়োজনীয়তা থেকে জন্মেছে। আপনি যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন কারণ আপনার মনে হচ্ছিল প্রতিবার সংযোগ স্থাপনের চেষ্টা মানে আসলে নিজেকেই বিসর্জন দেওয়া। আর ওটা ভালোবাসা নয়, ওটা আত্ম অবহেলার নামান্তর। তাই আপনি নীরবতা বেছে নিয়েছেন তাকে শাস্তি দিতে নয়, বরং নিজের শান্তি রক্ষা করতে। অনেক পুরুষই শেষ পর্যন্ত এমন এক সীমানায় পৌঁছান যেখানে নীরবতা হয়ে ওঠে সবচেয়ে সৎ উত্তর। এটি নাটকীয় নয়, নিষ্ঠুরও নয়, কেবল স্থির। এটি তখনই ঘটে যখন আপনি উপলব্ধি করেন যে নিজেকে বারবার ব্যাখ্যা করা বা নিজের মূল্য প্রমাণের চেষ্টা করা কেবল অবসাদের দিকেই নিয়ে যায়। আপনি দূরত্ব তৈরি করতে কথা বলা বন্ধ করেননি, আপনি কথা বলা বন্ধ করেছেন কারণ সেই কোলাহল কোনো গন্তব্যে পৌঁছাচ্ছিল না। কথোপকথনগুলো বৃত্তাকার হয়ে গিয়েছিল, একই ক্ষমা প্রার্থনা বারবার আসছিল এবং প্রতিশ্রুতিগুলো ছিল লোক দেখানো। যতবার আপনি এগিয়ে যেতেন ততবার নিজেকে আরও বেশি অবহেলিত মনে হতো। স্টোইক দৃষ্টিভঙ্গিতে এটিই সেই সন্ধিক্ষণ যা মার্কাস অরেলিয়াস বর্ণনা করেছিলেন যখন তিনি বলেছিলেন, যদি তা সঠিক না হয় তবে করো না, যদি তা সত্য না হয় তবে বলো না। আপনার নীরবতা কেবল চুপ থাকা নিয়ে ছিল না, এটি ছিল এমন কিছু আর না বলা নিয়ে যা গ্রহণ করা হচ্ছে না। আপনি ভালোবাসা তুলে নেননি, আপনি অপ্রয়োজনীয় প্রচেষ্টা তুলে নিয়েছেন। আপনি নিজের ক্ষয় হওয়া বন্ধ করেছেন। আর তখনই শক্তির ভারসাম্য বদলে গেছে। যা এই নীরবতাকে শক্তিশালী করে তোলে তা হলো এর উদ্দেশ্য। আপনি কোনো খেলা খেলছিলেন না, কারণ খেলার জন্য উভয় পক্ষকেই ফলাফলের পেছনে ছুটতে হয়। আপনি আর কিছুর পেছনে ছুটছিলেন না, নিয়ন্ত্রণ, স্বীকৃতি, এমনকি কোনো চূড়ান্ত সমাপ্তিও নয়। আপনি অন্যের কাছে বোঝার আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে নিজেকে বুঝতে শুরু করেছেন। তখনই বিরল কিছু একটা ঘটল। আপনার অনুপস্থিতি আপনার উপস্থিতির চেয়েও জোরে কথা বলতে শুরু করল। সে এটি স্বীকার করুক বা না করুক, সে তা অনুভব করেছে। হয়তো সাথে সাথে নয়, কিন্তু ছন্দটি যে ভেঙে গেছে তা সে বুঝেছে। আপনার সম্পর্কে তার যে আবেগীয় নিশ্চয়তা ছিল তা এমন এক নীরবতা দিয়ে প্রতিস্থাপিত হয়েছে যার অর্থ সে বুঝতে পারছে না। আর এটাই সব কিছু বদলে দিয়েছে। কারণ শান্তি থেকে আসা নীরবতার এক অদ্ভুত আকর্ষণ শক্তি আছে। তাই পরিষ্কারভাবে বুঝে নিন, আপনার নীরবতা শীতল ছিল না, তা ছিল শান্ত। এটি কোনো দেওয়াল ছিল না, এটি ছিল একটি সীমানা। এটি রাগ থেকে আসেনি, এটি এসেছে সচেতনতা থেকে। আর একবার যখন একজন পুরুষ তার শক্তি এভাবে রক্ষা করতে শুরু করে, তার চারপাশের সবকিছু পুনরায় বিন্যস্ত হতে শুরু করে। এখন নিজেকে এই প্রশ্নটি করুন, ওটা কি সত্যিই নীরবতা ছিল, নাকি ওটা ছিল প্রথমবার যখন আপনি অবশেষে নিজের কথা শুনতে শুরু করেছিলেন? 2. আপনি শান্ত হওয়ার পর বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠল। এটি অদ্ভুত যে নীরবতা এত স্থির এবং এত শূন্য হওয়া সত্ত্বেও অনেক কথা বলতে পারে। কিন্তু যে মুহূর্তে আপনি কথা বলা বন্ধ করলেন, পৌঁছানো বন্ধ করলেন এবং তার আবেগীয় অভিজ্ঞতার চারপাশটা নমনীয় করে রাখা বন্ধ করলেন, সব কিছু বদলে গেল। আপনাদের মাঝে যে আবেগীয় কোলাহল থাকত, সেই সান্ত্বনার কথা, দ্রুত উত্তর দেওয়া, উত্তেজনাকার পরিস্থিতিকে শান্ত করে দেওয়া, তা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আর এর বদলে যা এলো তা রাগ নয়, তা ছিল স্বচ্ছতা। এটাই সেই অংশ যা সে কখনো আশা করেনি। সে ভেবেছিল আপনার অনুপস্থিতি হবে একটি বিরতির মতো, যা চাইলেই ফেরানো যায়। কিন্তু নীরবতা দূরত্ব তৈরি করে না, এটি একটি বৈসাদৃশ্য তৈরি করে। আপনার উপস্থিতি যখন আর আবেগীয় পাল্লাটি ভারসাম্যপূর্ণ রাখছে না, তখন সে পুরো সম্পর্কের আসল ভার অনুভব করতে শুরু করল।
সে আগে যা কিছু অবজ্ঞা করেছিল, সন্দেহ, দ্বিধা এবং যেভাবে আপনার প্রচেষ্টাকে সে অবধারিত মনে করত, তা এখন সামনে চলে এলো। উত্তেজনা শুষে নেওয়ার জন্য আর কেউ নেই, সবকিছু ঠিক করে দেওয়ার জন্য আর কেউ নেই। প্রথমবারের মতো তাকে নিজের অনুভূতির সাথে বসতে হলো, যে অনুভূতিগুলো ছিল কাঁচা, অপরিশোধিত এবং অস্বস্তিকরভাবে জোরালো। স্টোয়িক দৃষ্টিভঙ্গিতে স্থিরতার কাজই হলো এটি। এপিকটেটাস শিখিয়েছেন যে সত্য এমন কিছু নয় যা আমরা তর্কের মাধ্যমে তাড়া করি, বরং এটি এমন কিছু যা আমরা পর্যবেক্ষণের মাধ্যমে উন্মোচন করি। যখন একজন পুরুষ বিশৃঙ্খলার বদলে স্থিরতা বেছে নেয়, যখন সে নিজেকে রক্ষা করা বন্ধ করে কেবল পর্যবেক্ষণ করে, তখন সত্য সামনে আসার সুযোগ পায়। আপনার নীরবতা পালানো ছিল না, এটি ছিল একটি আয়না, আর সেই আয়নায় সে কেবল আপনাকেই নয়, নিজেকেও দেখতে পেল। সে উপলব্ধি করতে শুরু করল যে নিজের আচরণকে নমনীয় রাখতে সে কতটা আপনার শক্তির ওপর নির্ভর করত, নিজের বিভ্রান্তি এড়াতে সে কতটা আপনার ধারাবাহিকতার ওপর ভরসা করত, কিভাবে আপনার স্থির আবেগীয় উপস্থিতি তাকে নিরাপত্তার একটি বিভ্রাম দিত, এমনকি যখন সে নিজেও এই সম্পর্কে পুরোপুরি নিবেদিত ছিল না। আর এখন যখন তা চলে গেল, সে আর অভিনয় করতে পারল না। আবেগীয় সেই সুরক্ষা কবচ চলে গেছে, আর কোনো বিকল্প পরিকল্পনা রইল না। কি বিড়ম্বনা! আপনি যে স্বচ্ছতার জন্য এত কথা বলেছিলেন কিন্তু পাননি, সে এখন আপনার নীরবতার মাঝে সেই স্বচ্ছতারই মুখোমুখি হচ্ছে। আপনি যা কথা দিয়ে বোঝাতে পারেননি, সে তা শব্দ ছাড়াই অনুভব করতে শুরু করল। এটিই সেই পুরুষের শান্ত শক্তি, যার আর কাউকে বোঝানোর প্রয়োজন নেই। এমন এক পুরুষ যে কাউকে শাস্তি দিতে নয়, বরং সত্য উন্মোচন করতে সব কিছু ছেড়ে দেয়। কারণ কখনো কখনো কারো মূল্য বোঝার একমাত্র উপায় হল সেটি ছাড়া থাকার অনুভূতি কেমন তা অনুভব করা। আর যখন সেই স্বচ্ছতা আঘাত হানে, তা ফিসফিস করে না, বরং প্রতিধ্বনিত হয়। তাই পরের বার যখন আপনি ভাববেন আপনার নীরবতা কিছু করেছে কিনা, তখন মনে রাখবেন সত্যের উচ্চকণ্ঠের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় জায়গার, আর আপনি তাকে ঠিক সেই জায়গাটুকুই দিয়েছেন। যখন আপনি সবসময় সেখানে ছিলেন, বার্তা দ্রুত উত্তর দেওয়া, না চাইতেই পাশে দাঁড়ানো, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই তা শান্ত করে দেওয়া, তখন আপনার উপস্থিতি পরিবেশের অংশ হয়ে গিয়েছিল, পরিচিত, নির্ভরযোগ্য এবং নিরাপদ। আর শুনতে অদ্ভুত লাগলেও এই গুণগুলোই সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। যে কারো চোখে ধারাবাহিকতার মূল্যায়ন নেই, তার কাছে এই নির্ভরযোগ্যতা একটি উপহারের বদলে প্রাপ্য বা অবধারিত পাওনা বলে মনে হতে শুরু করে। আর সেখান থেকেই আপনার মূল্যের অবক্ষয় শুরু হয়েছিল। সে আপনার প্রচেষ্টাকে প্রচেষ্টা হিসেবে দেখেনি, দেখেছে স্বাভাবিক বিষয় হিসেবে। সে আপনার মনোযোগকে উপহার হিসেবে দেখেনি, দেখেছে মানদণ্ড হিসেবে। এটি এই কারণে নয় যে সে খারাপ ছিল, বরং মানুষের স্বভাবই হল যা সব সময় পাওয়া যায় তার গুরুত্ব কমিয়ে দেখা। আর আপনি ছিলেন স্থির, আবেগীয়ভাবে সহজলভ্য এবং সব সময় পাশে থাকা। কিন্তু সময়ের সাথে সাথে যে উপস্থিতি কখনো থামে না, তাকে মানুষ স্থায়ী বলে ভুল করে। আর অপরিপক্ক হৃদয়ের কাছে স্থায়িত্বকে প্রতিস্থাপনযোগ্য মনে হয় যতক্ষণ না তা অদৃশ্য হয়ে যায়। আপনার নীরবতা সম্পর্ক ছিন্ন করেনি, এটি কেবল স্বস্তিটুকু সরিয়ে নিয়েছে। আর তখনই সব কিছু বদলে গেল। ছোট ছোট যে বিষয়গুলো আপনি করতেন, দ্রুত খোঁজ নেওয়া, আবেগীয় আশ্রয় দেওয়া, উত্তেজনা বাড়তে না দেওয়া, সেগুলোর অনুপস্থিতি এখন বিশাল মনে হতে লাগল। কারণ এখন সেই আবেগীয় শূন্যস্থানগুলো পূরণ করার মতো কেউ নেই, তাকে স্থির রাখার মতো কেউ নেই, বিনিময় না চেয়েই উষ্ণতা দেওয়ার মতো কেউ নেই। যা একসময় ছোট মনে হতো, এখন তা বিশাল মনে হচ্ছে। উপস্থিতির এটাই বিড়ম্বনা। এটি সবচেয়ে বেশি তখনই বোঝা যায় যখন এটি আর থাকে না। স্টোয়িক দৃষ্টিভঙ্গিতে এটিই হলো সংযমের শিক্ষা। মুসোনিয়াস রুফাস একবার লিখেছিলেন যে শৃঙ্খলা মানে ত্যাগ নয়, এটি হলো যা সত্যিই গুরুত্বপূর্ণ তাকে মনে রাখা। একজন স্টোয়িক পুরুষ বোঝে যে অতিরিক্ত সহজলভ্যতা প্রায়শই তার মূল্যের গুরুত্ব কমিয়ে দেয়। এটি এই জন্য নয় যে তার মূল্য কম, বরং মানুষের দৃষ্টিভঙ্গিই হল যা বেশি পাওয়া যায় তার মূল্য কম দেওয়া। আর যখন একজন পুরুষ এই সত্যের সাথে মিলে চলতে শুরু করে, সে আর তার উপস্থিতি সেখানে বিলিয়ে দেয় না যেখানে তার মর্যাদা নেই। সে নিজেকে গুটিয়ে নয় তিক্ততা থেকে নয়, বরং স্বচ্ছতা থেকে। আর তখনই সে এটি অনুভব করল, তার পায়ের নিচের আবেগীয় মাটি সরে গেল। যে পুরুষটিকে সে ভেবেছিল সবসময় পাওয়া যাবে, সে আর ইশারায় সাড়া দিচ্ছে না। সেই আবেগীয় কুশন চলে গেছে এবং তার জায়গায় এসেছে নীরবতা। এমন এক নীরবতা যা পিছু নেয় না, ব্যাখ্যা দেয় না, প্রতিক্রিয়া দেখায় না। এমন এক নীরবতা যা তাকে এমন কিছু অনুভব করাল যা সে দীর্ঘ সময় করেনি, আপনার অনুপস্থিতির ভার।
আর সেই ভার আপনার প্রকৃত মূল্য বহন করছিল, কথা বা কাজের মাধ্যমে নয়, বরং বৈসাদৃশ্যের মাধ্যমে। এখন সে জানে, সে যাকে অবধারিত ধরে নিয়েছিল তা কখনোই নিশ্চিত ছিল না। যা তার কাছে খুব সাধারণ মনে হতো তা আসলে ছিল মূল্যবান। আর সে যাকে সবসময় পাশে থাকবে ভেবেছিল, সে আসলে ছিল এমন একজন পুরুষ যে বিদ্বেষ থেকে নয়, বরং আত্মসম্মান থেকে চলে যেতে শিখছিল। এটি কাউকে দোষ দেওয়া নিয়ে নয়, এটি সচেতনতা নিয়ে, কিভাবে উপস্থিতি অদৃশ্য হয়ে যায় এবং কিভাবে নীরবতা তার গুরুত্ব ফিরিয়ে আনে। যদি এই অংশটি আপনার সাথে মিলে যায় তবে লাইক দিয়ে সমর্থন দিন এবং একটি মন্তব্য করুন, অথবা কেবল লিখুন, আমার অনুপস্থিতি আমার মূল্য প্রকাশ করেছে। এরপরেও আমার সাথে থাকুন, কারণ এর পরে এই পরিবর্তনটি শান্ত উপলব্ধি থেকে সত্যিকারের অভ্যন্তরীণ শক্তিতে পরিণত হবে। একসময় যখন আপনার আবেগই সবকিছু নিয়ন্ত্রণ করত, তার মেজাজের প্রতিটি পরিবর্তন আপনার মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি করত। সে দূরে সরে গেলে আপনি তাকে ধরার চেষ্টা করতেন, সে শীতল আচরণ করলে আপনি পরিস্থিতি উষ্ণ করার চেষ্টা করতেন। আপনার আবেগীয় ছন্দ ছিল তার ছন্দের প্রতিফলন। আপনি আপনার নিজের অভ্যন্তরীণ ভারসাম্য বিসর্জন দিয়ে হলেও পরিস্থিতির সাথে মানিয়ে নিতেন। কিন্তু তারপর আপনার ভেতরের কিছু একটা বদলে গেল। আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করলেন এবং বাকি সব কিছু বদলাতে শুরু করল। এটি শীতল হয়ে যাওয়া নয়, এটি নিজেকে গুটিয়ে নেওয়া বা আপনার কিছু যায় আসে না এমন অভিনয় করাও নয়। এটি ছিল আবেগীয় প্রতিক্রিয়ার চেয়ে শক্তিশালী কিছু বেছে নেওয়া, স্থিরতা। এমন এক শান্ত ভাব যা অভিনয় থেকে আসে না, আসে অভ্যাস থেকে। এটি শেখা থেকে আসে যে আপনি তার কাজ বা তার বিভ্রান্তি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। আর যে মুহূর্তে আপনি তা করলেন, আপনাদের মাঝের পুরো সমীকরণটি পুনরায় সাজানো শুরু হলো। প্রথমে এটি তাকে বিভ্রান্ত করল। সে আবেগীয় সেই স্রোতে অভ্যস্ত ছিল, সে সরে গেলে আপনি এগিয়ে আসবেন, সে কঠোর হলে আপনি নরম হবেন। কিন্তু এখন যখন আবেগের জোয়ার সরে গেল, আপনি তার পিছু নিলেন না, আপনি নিজের কেন্দ্রে স্থির থাকলেন। আপনি তাকে নীরবতা দিয়ে শাস্তি দেননি, কিন্তু কথা দিয়ে ভিক্ষাও করেননি। সেই শান্ত শক্তি এমন কিছু তৈরি করল যা সে আশা করেনি, অনিশ্চয়তা। আপনার অনুভূতি নিয়ে নয়, বরং সম্পর্কের ছন্দের ওপর তার যে নিয়ন্ত্রণ ছিল তা নিয়ে। এটিই হল ধ্রুপদী স্টোইক আত্মসংযম। এপিকটেটাস বলেছিলেন, আমরা আমাদের বাহ্যিক পরিস্থিতি বেছে নিতে পারি না, কিন্তু আমরা সবসময় বেছে নিতে পারি আমরা কিভাবে সাড়া দেব। আপনার প্রতিক্রিয়া আবেগীয় হওয়া বন্ধ করে ইচ্ছাকৃত হতে শুরু করল। আপনি আর তার বিশৃঙ্খলার প্রতিফলন হলেন না, আপনি তার বিপরীতে এক শান্ত রূপ হলেন। আর তা করে আপনি আবেগীয় সমীকরণ বদলে দিলেন। সে আর আপনার প্রতিক্রিয়া দেখে নিজের প্রভাব পরিমাপ করতে পারল না। এটি তাকে অস্থির করে তুলল, কারণ আপনার শান্ত থাকাটা নিষ্ক্রিয় ছিল না, তা ছিল শক্তিশালী। সে উপলব্ধি করতে শুরু করল যে আপনার নীরবতা মানে দূরত্ব নয়, এটি হলো গভীরতা। আপনার প্রতিক্রিয়ার অভাব মানে অনাগ্রহ নয়, এটি হলো শৃঙ্খলা। যে বিষয়গুলো একসময় তাকে নিরাপত্তার সংকেত দিত, আপনার সহজলভ্যতা, আপনার সবকিছু সহ্য করার মানসিকতা, তা আর আগের মতো ছিল না। আর তার জায়গায় দাঁড়িয়েছিল এমন একজন পুরুষ যে আবেগীয় অস্থিরতার চেয়ে আত্মসম্মানকে বেছে নিয়েছে। এমন একজন পুরুষ যে নীরবতায় বিচলিত হয় না। এমন একজন পুরুষ যে স্তব্ধতাকেই কথা বলতে দেয়। আপনাদের সম্পর্কের সমীকরণ সেই মুহূর্তেই বদলে গেল যখন আপনার স্থিরতা নিয়ে আর কোনো আপোষ চলল না। এটি আপনি জোর করে করেননি, এটি আপনি নিজের মধ্যে ধারণ করেছেন। আর একবার যখন আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ছেড়ে দিলেন, আপনি নিজের ওপর পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পেলেন। এটাই সেই শক্তি যা সে কখনো আসতে দেখেনি, আর এখন সে প্রতিটি বিরতিতে তা অনুভব করছে। একসময় ছিল যখন সে না জিজ্ঞেস করেই আপনার আবেগীয় অবস্থা বুঝতে পারত। আপনার একটি বার্তাই তাকে বুঝিয়ে দিত সে কোথায় দাঁড়িয়ে আছে। আপনার কণ্ঠে উষ্ণতা বা দূরত্ব বোঝা যেত। আপনার সময়ের জ্ঞান অনেক কথা বলতো। এমনকি আপনার নীরবতাও পরিচিত মনে হতো। এমন এক সংযোগের তাময়িক বিরতি যা সে ভেবেছিল সে বোঝে। এমনকি আপনি যখন আঘাত পেতেন তখনও আপনি স্বচ্ছ ছিলেন, আর তা তাকে নিয়ন্ত্রণের একটি অনুভূতি দিত। এমনকি যখন বিষয়গুলো অস্পষ্ট থাকত তখনও। কিন্তু এখন আপনি শান্ত হয়ে গেছেন, তবে কেবল কথার মাধ্যমে নয়, আপনার শক্তি বা এনার্জি বদলে গেছে। আপনি আর কোনো আবেগীয় পূর্বাভাস দেন না, আপনি আর কোনো ইঙ্গিত দেন না বা আপনি কি ভাবছেন তার ব্যাখ্যা দেন না। আপনি এখন পাঠাতীত বা আনরিডেবল হয়ে গেছেন। শীতল নন, নিষ্ঠুর নন, কেবল স্থির। এমনভাবে নীরব যা কিছু প্রকাশ করে না, আশ্বাস দেয় না এবং প্রতিক্রিয়াও দেখায় না। আর সেই নীরবতা, সেই পাঠাতীত স্থিরতা তাকে যে কোনো তর্কের চেয়েও বেশি অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। স্টোইসিজম অভ্যন্তরীণ গোপনীয়তাকে গুরুত্ব দেয়। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, মানুষ নিজের আত্মার চেয়ে শান্ত বা নিরুপদ্রব আশ্রয় আর কোথাও পায় না। আপনি আপনার আবেগের প্রদর্শন বন্ধ করেছেন, আর তা করে আপনি আপনার অভ্যন্তরীণ জায়গা পুনরুদ্ধার করেছেন। সে আপনার এই গুটিয়ে নেওয়াকে দূরত্ব হিসেবে নয়, বরং রহস্য হিসেবে অনুভব করছে। আর রহস্য সবসময়ই ছাপ ফেলে যায়, কারণ যখন কেউ আর জানে না আপনি কি ভাবছেন, তারা নিজেরাই সেই শূন্য স্থান পূরণ করতে শুরু করে।
সে আগে আপনাকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারত, সে সরে গেলে আপনি এগিয়ে আসবেন, সে সীমা অতিক্রম করলে আপনি তা বোঝার চেষ্টা করবেন, সে শীতল হলে আপনি উষ্ণতা দেবেন। এটি এমন এক ধরন ছিল যার উপর সে নির্ভর করত, যা তাকে ভয় ছাড়া সম্পর্কের সুতো টানার আত্মবিশ্বাস দিত। কিন্তু এখন সেই সংকেতগুলো উধাও। অনুসরণ করার মতো কোনো আবেগীয় রেশ নেই। আপনি আপনার অনুভূতি প্রচার করা বন্ধ করেছেন, আর তার বদলে আপনি এমন এক স্তব্ধতা তৈরি করেছেন যা ডিকোড বা উদ্ধার করা সম্ভব নয়। আর এটি তাকে অস্থির করে তোলে, কারণ এখন আপনার প্রতিটি নীরবতা আরও ভারী মনে হয়। প্রতিটি না পড়া বার্তা, প্রতিটি মুহূর্তে যখন আপনি উত্তর দেন না, প্রতিবার যখন আপনি তার প্রত্যাশা মতো প্রতিক্রিয়া দেখান না, তাকে ভাবতে বাধ্য করে। সে ভাবে কি বদলে গেছে, সে ভাবে আপনি কি সব শেষ করে দিয়েছেন, সে ভাবে অন্য কেউ কি এখন সেই মনোযোগের দখল নিয়েছে যা সে একসময় অবধারিত ধরে নিয়েছিল। আর সেই ভাবনা উত্তেজনায় পরিণত হয়, এক শান্ত অস্থির শক্তি যা তাকে সর্বত্র অনুসরণ করে। এটি আসক্তি নয়, তবে তার কাছাকাছি কিছু। এটি সেই পুরুষের সূক্ষ্ম শক্তি যার আর নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এমন একজন পুরুষ যে তার চিন্তাভাবনাকে পবিত্র ভূমির মতো আগলে রাখে। আপনি তাকে বের করে দেননি, আপনি কেবল তাকে আপনার জীবনের মানচিত্র দেওয়া বন্ধ করেছেন। আর এখন সে যে অনিশ্চয়তা আপনাকে দিত তা তার কাছেই ফিরে এসেছে, শুধু এবার তার নীরবতায় মোড়ানো, এবং এটাই এখন তার চিন্তার একমাত্র বিষয়। 6. তাকে একাই তার অনুভূতির মোকাবিলা করতে হলো। আপনি যখন আবেগীয়ভাবে উপস্থিত ছিলেন, তাকে কখনোই তার নিজের অনুভূতির পূর্ণ ভার একাই বইতে হয়নি। সে বিভ্রান্ত হলে আপনি তাকে স্বচ্ছতা দিতেন, সে সরে গেলে আপনি এগিয়ে এসে ভারসাম্য বজায় রাখতেন। আপনার উপস্থিতি ছিল একটি আবেগীয় স্থিতিশীলকারীর মতো, সবসময় স্থির, সবসময় সহজলভ্য, এবং পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তাকে আগলে রাখা। আপনি কেবল শারীরিকভাবে সেখানে ছিলেন না, আপনি সেই আবেগীয় জায়গাটি ধরে রাখতেন যাতে তাকে একা কিছু করতে না হয়। কিন্তু যখন আপনি পিছিয়ে এলেন, সেই নিরাপত্তা জালটি অদৃশ্য হয়ে গেল। এখন দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো সে তার চিন্তার সাথে একা হয়ে গেল। আর এগুলো সেই ভাষা চিন্তা নয় যেগুলোতে সে আগে পালিয়ে বেড়াত। না, এগুলো হলো সেই শান্ত উপলব্ধি যা তখনই আসে যখন সত্যকে নমনীয় করে দেবার মতো আশেপাশে কেউ থাকে না। আপনি না থাকায় এখন আর কোনো মনোযোগ সরানোর উপায় নেই। এমন কোনো কণ্ঠস্বর নেই যা তাকে মনে করিয়ে দেবে যে সে এখনও গুরুত্বপূর্ণ। এমন কোনো শান্ত উপস্থিতি নেই যা আবেগীয় বাতাসকে নিঃশ্বাসযোগ্য করে রাখবে। আপনার এই নীরবতা ঘন, ক্ষমাহীন এবং ঠিক যা তার অনুভব করা প্রয়োজন, কারণ একজন স্টোইক পুরুষ অন্যদের অস্বস্তি থেকে বাঁচান না। এপিকটেটাস যেমন বলেছিলেন, ঘটনা মানুষকে বিচলিত করে না, বরং সেই ঘটনা সম্পর্কে তাদের বিচার বা ধারণা তাদের বিচলিত করে। আপনি তার অস্বস্তির কারণ নন, আপনি কেবল তাকে সেই অস্বস্তি থেকে আড়াল করা বন্ধ করেছেন। আপনি আবেগীয় বাফাল হওয়া বন্ধ করেছেন। আপনি নীরবতাকে থাকতে দিয়েছেন, আর সেই নীরবতাই আয়না হয়ে উঠেছে। সেই শূন্য স্থানে সে উপলব্ধি করতে শুরু করেছে যে সে কতবার আপনার ওপর নির্ভর করেছে, কেবল ভালোবাসা থেকে নয়, বরং অভ্যাস থেকে, সংযোগের ছদ্মবেশে থাকা আবেগীয় নির্ভরতা থেকে। এখন সে যে প্রতিটি চিন্তা এড়িয়ে চলত, সেগুলো আরও জোরে প্রতিধ্বনিত হচ্ছে। যে বিষয়গুলোকে সে অবজ্ঞা করেছে, দেরি করেছে বা তুচ্ছ করেছে, সেগুলো এখন অপরিশ্রুত এবং অনস্বীকার্য হয়ে ফিরে আসছে। সে আপনার কথাকে দোষ দিতে পারছে না, কারণ কোনো কথাই নেই। সে আপনার কণ্ঠস্বরের সুর পাল্টাতে পারছে না, কারণ আপনি কথা বলেননি। শুধু সেই জায়গাটি পড়ে আছে যেখানে আপনার উপস্থিতি ছিল, আর সেই জায়গায় তাকে বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। আপনি তার ধারণার চেয়েও অনেক বেশি আবেগীয় ভার বহন করছিলেন। আপনার নীরবতা কেবল তাকে আপনার মনোযোগের অভাবই অনুভব করালো না, এটি তাকে নিজের মুখোমুখি হতে বাধ্য করল। আপনার ধারাবাহিকতার আশ্বাস ছাড়া তাকে অবশেষে নিজেকে প্রশ্ন করতে হলো, আমি কি উপস্থিত ছিলাম, নাকি কেবল পিছু নেওয়াতে অভ্যস্ত ছিলাম? আমি কি তাকে মূল্য দিয়েছিলাম, নাকি কেবল ভেবেছিলাম সে সব সময় থাকবেই? এগুলো সহজ প্রশ্ন নয়, কিন্তু এগুলোই প্রকৃত সচেতনতার দিকে নিয়ে যায়। আর এটিই সেই পুরুষের শান্ত শৃঙ্খলা যে আর মানুষকে তাদের নিজস্ব শিক্ষা থেকে উদ্ধার করে না। আপনি তাকে কষ্ট দিয়ে ফেলে যাননি, আপনি তাকে দৃষ্টিভঙ্গি দিয়েছেন। আর সেই দৃষ্টিভঙ্গি এমন কিছু করছে যা আপনি কথা দিয়ে কখনো করতে পারতেন না। এটি তাকে শেখাচ্ছে আপনার উপস্থিতির প্রকৃত অর্থ কী ছিল। এখন তাকে একাই সেই আবেগীয় ভার বইতে হচ্ছে,
আপনি কতবার এমন আবেগীয় ভার বহন করেছেন যা আপনার ছিল না তা নিয়ে ভাবুন, আর নীরবতা বেছে নেওয়া যে পিছিয়ে যাওয়া নয় বরং আত্মসম্মান ছিল তা উপলব্ধি করুন। নিজেকে জিজ্ঞেস করুন, যখন আপনি উদ্ধার করা, ব্যাখ্যা দেওয়া বা স্থিতিশীল করা বন্ধ করলেন তখন কি বদলে গেল? আপনি যে বিরতি তৈরি করেছেন তা শূন্য ছিল না, তা ছিল ইচ্ছাকৃত। এটি আপনাকে মনে করিয়ে দিক যে উন্নতি প্রায়শই নিস্তব্ধতায় ঘটে, আর স্বচ্ছতা তখনই আসে যখন আপনি অন্যের শেখার পথে বাধা হওয়া বন্ধ করেন। একটি দীর্ঘশ্বাস নিন, সততার সাথে ভাবুন, আর এখানকার কোনো কিছু যদি আপনার হৃদয়ে সাড়া দেয় তবে এগিয়ে যাওয়ার আগে তা নিজের মাঝে অনুভব করুন। 7. আপনি রাগে চলে যাননি, আপনি বিবর্তিত হয়েছেন। সে আশা করেছিল আপনি রাগে চলে যাবেন, চিৎকার করবেন বা একটি চূড়ান্ত নাটকীয় বার্তা পাঠাবেন যা পুরুষদের প্রত্যাখ্যান বা নীরবতা মোকাবিলার ধারণাগুলো নিশ্চিত করবে। কিন্তু সেই বার্তা কখনো আসেনি। কোনো রূঢ় শব্দ ছিল না, কোনো শীতল প্রতিশোধ ছিল না, কোনো আবেগীয় বিস্ফোরণ ছিল না। ছিল কেবল শান্তি, একটি শান্ত প্রস্থান, শক্তির এক সূক্ষ্ম মিলিয়ে যাওয়া, যা একটি সমাপ্তির চেয়ে একটি বিবর্তনের মতো মনে হয়েছে। সে হয়তো এটি ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু সে তা অনুভব করতে পারে। আপনি তিক্ততা থেকে চলে যাননি, আপনি পিছিয়ে এসেছেন, কারণ নিজের মূল্যের জন্য দর কষাকষি করতে করতে আপনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আর এটাই তাকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি অস্থির করে তোলে। কারণ একজন পুরুষ যদি রাগে চলে যায় তার মানে সে এখনও ফলাফলের সাথে আবেগীয়ভাবে জড়িয়ে আছে, এখনও নিজের কথা শোনাতে চায়, এখনও কিছু একটা পরিবর্তনের আশা রাখে। কিন্তু যখন একজন পুরুষ শান্তিতে চলে যায়, দোষারোপ ছাড়া, অভিযোগ ছাড়া, প্রয়োজন ছাড়া, তখনই নীরবতা বাস্তব মনে হয়, তখনই এটি প্রতিধ্বনিত হতে শুরু করে। স্টোয়িক দৃষ্টিতে এটি হল প্রকৃত সারিবদ্ধতার নির্যাস। স্টোইসিজমের প্রতিষ্ঠাতা জেনও বিশ্বাস করতেন, লক্ষ্য জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো নয়, বরং সেগুলোর মোকাবিলা করা এমন স্বচ্ছতার সাথে যাতে সেগুলো আপনার শান্তি নষ্ট করতে না পারে। আপনি তাকে শাস্তি দিতে শান্ত হননি, আপনি শান্ত হয়েছেন কারণ সেই আবেগীয় দেওয়া নেওয়া আর আপনার বিবর্তনের সাথে মিল ছিল না। প্রতিটি কথোপকথন যা একসময় সংযোগ মনে হতো তা আপোষ মনে হতে শুরু করল। স্বাস্থ্যের জন্য ভালো কোনো আপোষ নয়, বরং এমন এক আপোষ যা বিশৃঙ্খলার মুখে আপনাকে ছোট হতে, ব্যাখ্যা দিতে আর নিজের শান্ত থাকার যৌক্তিকতা প্রমাণ করতে বলতো। আপনি আপনার সেই রূপটিকে ছাড়িয়ে গেছেন যা সব সময় সবকিছু ঠিক করতে চাইত। আপনি সেই আবেগীয় দর কষাকষিগুলোকে ছাড়িয়ে গেছেন যা আপনাকে নিঃস্ব করে দিত। আর আপনি সেই উন্নতির ঘোষণা দেননি, আপনি কেবল তা নিজের মধ্যে ধারণ করেছেন। সে এখন সেটাই অনুভব করছে, সেই নিস্তব্ধতা, উত্তেজনার অভাব, সেই অভ্যন্তরীণ স্থিতিশীলতা যা পিছু নেয় না, ভিক্ষা করে না আর বারবার নিজেকে ব্যাখ্যা করে না। আপনার নীরবতা শীতল নয়, এটি সুনিপুণ। এটি এমন একজন পুরুষকে প্রতিফলিত করে যে আসক্তির চেয়ে সঠিক পথ বেছে নেয়, এমন একজন পুরুষ যে আর সেখানে থাকতে চায় না যেখানে তাকে শান্তি অর্জন করতে হয়, বরং সে শান্তিতেই অস্তিত্বশীল থাকে। সে হয়তো এই রূপান্তরের নাম জানে না, কিন্তু সে পরিবর্তনটি অনুভব করছে। এটি আপনার জরুরি অবস্থার অভাবে, আপনার শান্ত উত্তরে বা উত্তরের অভাবে বোঝা যায়। আপনি আর আপনাদের মাঝের নীরবতায় বিচলিত হন না, কারণ আপনি এর ভেতরে অনেক বেশি মূল্যবান কিছু খুঁজে পেয়েছেন, নিজেকে। আর এখন সে কি ভুল হয়েছে তা নিয়ে নয়, বরং যা তার নাগালের বাইরে চলে গেছে তা নিয়ে ভাবছে। কারণ আপনার বিদায় উচ্চকণ্ঠ ছিল না, কিন্তু তা ছিল অনস্বীকার্য। আপনি চিৎকার করে বেরিয়ে যাননি, আপনি কেবল নিজের স্তর উন্নত করেছেন, আর বিবর্তন একবার অনুভব করলে তার অস্বীকার করা যায় না। 8. সে যা মিস করছে তা হলো আপনার স্থিতিশীলতা। সে যখন এখন আপনার কথা ভাবে, কেবল স্মৃতি বা সংযোগ তাকে তাড়া করে না, সেটি হলো এক স্থির, দৃঢ় অনুভূতি যা প্রতিটি ঘরে, প্রতিটি কথোপকথনে, প্রতিটি মুহূর্তে আপনাদের সাথে থাকত। আপনি কেবল মনোযোগ বা ভালোবাসা দেননি, আপনি কাঠামো এনেছিলেন, আপনি শান্তি এনেছিলেন, আপনি আবেগীয় নিরাপত্তা এনেছিলেন, কথার মাধ্যমে নয়, শক্তির মাধ্যমে। আর এখন যখন তা চলে গেছে, সে এমনভাবে পার্থক্য অনুভব করছে যা সে পুরোপুরি বর্ণনা করতে পারছে না। কারণ সে কেবল আপনাকে মিস করছে না, আপনি যখন ছিলেন তখন সব কিছু কেমন অনুভূত হতো তা সে মিস করছে। আপনার উপস্থিতিতে কোনো কিছুর দাবি ছিল না, এটি মেজাজ বা আবেগের উপর ভিত্তি করে ওঠানামা করত না। এটি ছিল ধারাবাহিক, কেন্দ্রিক এবং সবচেয়ে স্বস্তিদায়ক উপায়ে অনুমানযোগ্য। সেই সময় সে হয়তো এই ধারাবাহিকতাকে কম উত্তেজনাপূর্ণ কিছু ভেবে ভুল করেছিল, এমন কিছু ভেবেছিল যার প্রতি মনোযোগ দেবার প্রয়োজন নেই। কিন্তু এখন তার চারপাশের কোলাহল যখন আগের চেয়েও বেশি, সে পরিষ্কার দেখতে পাচ্ছে আপনার দৃঢ় স্বভাবই সবকিছুকে ভারসাম্যপূর্ণ রাখত। এটি স্টোয়িক পৌরুষের সারমর্ম, শান্তি। এটি কোনো কৌশল হিসেবে নয়, বরং যাপনের ধরন হিসেবে।
আপনি তীব্রতা দিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করেননি, আপনি বিশাল কোনো অঙ্গভঙ্গি দিয়ে তাকে অভিভূত করেননি। পরিবর্তে আপনি পুরোপুরি উপস্থিত ছিলেন, তার আবেগ নিয়ন্ত্রণ করতে নয়, বরং নিজের আবেগ পরিচালনা করতে। আপনি তাকে নিরাপদ অনুভব করাতেন, আপনি কখনো ছেড়ে যাবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং আপনি কে ছিলেন তা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ না দিয়ে। সেই আবেগীয় স্থিতিশীলতায় এমন এক জায়গা তৈরি করেছিল যেখানে সে অপূর্ণ হতে পারত, অনিশ্চিত হতে পারত, এমনকি আবেগপ্রবণও হতে পারত, কারণ আপনার শান্ত ভাব পুরো কাঠামোকে ধরে রাখত। আর এখন সেই কাঠামোটি চলে গেছে, এমনকি অন্য কেউ যদি সেখানে আসেও ভিত্তিটি ভিন্ন মনে হয়, তা অতটা নিরেট মনে হয় না। সেই শক্তি এখন প্রতিক্রিয়াশীল, অতটা দৃঢ় নয়। সে হয়তো উচ্চস্বরে বলবে না, কিন্তু সে না বুঝেই সেই শক্তির সাথে আপনার তুলনা করে, কারণ কেউ একবার শান্ত উপস্থিত পুরুষের আবেগীয় আশ্রয়ের অভিজ্ঞতা পেলে আবার বিশৃঙ্খলাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, মানুষ যত শান্ত মনের নিকটবর্তী হয় সে তত শক্তির নিকটবর্তী হয়। আপনি শক্তিশালী ছিলেন না কারণ আপনি কণ্ঠস্বর উঁচু করেছিলেন বা ঘর দাপিয়ে বেরিয়েছিলেন। আপনি শক্তিশালী ছিলেন কারণ আপনি জানতেন কিভাবে সেই মুহূর্তগুলোতে স্থির থাকতে হয় যখন বেশিরভাগ মানুষ ভেঙে পড়ত। এটাই আপনার সেই অংশ যা সে সবচেয়ে বেশি মিস করে, আপনার সেই রূপ যার কখনোই প্রভাব খাটানোর প্রয়োজন পড়েনি, কারণ আপনার স্থিরতা এক শব্দ না বলেও সবকিছু বলে দিত। আপনার অনুপস্থিতিতে সে এখন অনিশ্চয়তার মাঝে পড়ে আছে, আর প্রথমবারের মতো সে উপলব্ধি করছে যে আপনার শান্ত থাকাটা কেবল স্বস্তিদায়ক ছিল না, তা ছিল অপরণীয়। কারণ প্রচুর পুরুষ আছে যারা আবেগ দিতে পারে, কিন্তু খুব কম পুরুষ আছে যারা শান্তি দিতে পারে। আর এখন সে সেই পার্থক্যটি শিখছে, কঠিন উপায়ে নয়। আপনার থেকে পাওয়া কম মানে তার পক্ষ থেকে আসা বেশি। যখন একজন পুরুষ অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া, অতিরিক্ত অফার করা এবং অতিরিক্ত এগিয়ে আসা বন্ধ করে দেয়, তখন একটি শান্ত বিড়ম্বনা কাজ করে। প্রথমে মনে হয় কিছু একটা নেই, আগে যে শব্দ, মনোযোগ বা আবেগীয় যত্ন আপনি দিতেন সেগুলো আর সেখানে নেই। কিন্তু সময়ের সাথে সাথে সেই অনুপস্থিতি উপস্থিতির চেয়েও অনেক বেশি শক্তিশালী কিছু করতে শুরু করে। এটি তাকে অনুভব করায় আপনি যত কম বলেছেন সে তত বেশি ভাবতে শুরু করেছে, আপনি যত কম উত্তর দিয়েছেন তত প্রশ্ন তার মনে প্রতিধ্বনিত হয়েছে। নীরবতা কোনো শূন্যতা রাখেনি, এটি একটি জায়গা রেখে গেছে, আর সেই জায়গায় তার নিজের আবেগ, স্মৃতি, সন্দেহ এবং উপলব্ধিগুলো সামনে আসতে শুরু করেছে। একসময় আপনি সেই জায়গাটি আশ্বাস, স্পষ্টতা এবং স্বস্তি দিয়ে পূর্ণ করতেন, কিন্তু এখন আপনি যখন আর তা পূর্ণ করছেন না, তার নিজের ছাড়া আর কোনো উপায় নেই এর মুখোমুখি হওয়ার। এটি হলো সংযমের শক্তি। স্টোইকরা যেমন শিখিয়েছিলেন, নীরবতা হলো জীবনের অনেক দুঃখের মাধ্যমে শেখা একটি শিক্ষা। আপনি কাউকে নিয়ন্ত্রণ করতে নীরব ছিলেন না, আপনি নীরব ছিলেন কারণ আপনি গভীর কিছু বুঝতে পেরেছিলেন, যে ক্রমাগত ব্যাখ্যা দেওয়া অন্য ব্যক্তির চিন্তা করার সুযোগ কেড়ে নেয়। কম দেওয়ার মাধ্যমে আপনি আসলে বেশি দিয়েছেন। সে যা এড়িয়ে চলছিল তা মোকাবেলা করার জন্য তাকে আরও বেশি জায়গা দিয়েছেন। আপনি যখন যোগাযোগ করা বন্ধ করলেন, তাকে ভাবতে হলো কেন এই পরিবর্তনটি তাকে এত বিচলিত করছে। এটি কি এই কারণে যে সে আপনাকে মিস করছে, নাকি এই কারণে যে সে কখনো উপলব্ধি করেনি আপনি আবেগীয় সংযোগ সজীব রাখতে কতটা পরিশ্রম করছিলেন? আপনি যখন নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করলেন, সে লক্ষ্য করতে শুরু করল আপনি কতবার চেষ্টা করতেন বোঝানোর জন্য, তাকে নিরাপদ বোধ করানোর জন্য, মুহূর্তটিকে স্থিতিশীল করার জন্য। আর এখন আপনি যখন তা করছেন না, নীরবতার ভার তার কাঁধেই এসে পড়ল। আর তা ছিল ভারী, কারণ আপনার না পাঠানো প্রতিটি বার্তা আপনার পাঠানোর ডজন ডজন বার্তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আপনার প্রতিটি শান্ত মুহূর্ত সেই দীর্ঘ কথোপকথনগুলোর চেয়েও বেশি আবেগীয় গুরুত্ব বহন করতে লাগল, যা একসময় তাকে নিরাপদ অনুভব করাত। আপনি তাকে শাস্তি দিতে কম দেননি, আপনি কম দিয়েছেন কারণ আপনি এমন একটি সংযোগে নিজেকে উজাড় করে দিতে আর রাজি ছিলেন না যা আপনার প্রচেষ্টাকে মূল্য দেয়নি। আর অদ্ভুতভাবে তখনই সে বেশি দিতে শুরু করল, বেশি চিন্তা, বেশি গভীরতা, বেশি আবেগ। আপনার নীরবতা আয়না হয়ে উঠল, শীতল নয় বরং স্বচ্ছ। এটি তাকে দেখালো সে কি অবহেলা করেছে, সে কি অবধারিত ধরে নিয়েছিল। কারণ সংযমের মধ্যে শক্তি আছে, ন্যূনতম বা মিনিমালিজমের মধ্যে অর্থ আছে, আর নীরবতার মাঝেই প্রায়শই সবচেয়ে জোরালো সত্য লুকিয়ে থাকে। আপনার কণ্ঠস্বর উঁচু করার প্রয়োজন ছিল না, আপনার তর্কের প্রয়োজন ছিল না, আপনার শুধু প্রয়োজন ছিল শূন্যস্থান পূরণ করা বন্ধ করা। আর একবার আপনি তা করার পর সে অবশেষে সেই লাইনের মাঝের কথাগুলো পড়তে শুরু করল যা সব সময় সেখানে ছিল।
সেই নিস্তব্ধতায়, সেই সব কিছু ভারের মাঝে যা আপনার আর বলার প্রয়োজন ছিল না। এগিয়ে যাওয়ার আগে কিছুক্ষণ বিরতি নিন এবং এটি আসলে কি বোঝায় তা নিয়ে ভাবুন। নীরবতা দূরত্ব তৈরি করেনি, এটি সচেতনতা তৈরি করেছে। আপনি যখন জায়গা পূরণ করা বন্ধ করলেন, সত্য সামনে আসার সুযোগ পেল। নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবনের কোথায় আপনি হয়তো অতিরিক্ত ব্যাখ্যা দিচ্ছেন বা এমন আবেগীয় ভার বইছেন যা অন্য পক্ষ থেকে মূল্যায়ন করা হচ্ছে না। সেই ভাবনা থেকেই প্রকৃত শক্তি শুরু হয়। 10. আপনার নীরবতা তার কাছে চূড়ান্ত মনে হয়েছে। আপনি কোনো নাটকীয় প্রস্থান করেননি, আপনার কষ্টের কথা ব্যাখ্যা করে দীর্ঘ অনুচ্ছেদ ছিল না, শোনানোর জন্য কোনো আবেগীয় ভেঙে পড়া ছিল না, আঘাত দেওয়ার জন্য কোনো চূড়ান্ত শব্দ ছিল না। আপনি কেবল থেমে গেছেন, কথা বলা বন্ধ করেছেন, সম্পর্কের হাল ধরা বন্ধ করেছেন, তাকে আবেগীয়ভাবে ধরাছোঁয়ার বাইরে রাখা বন্ধ করেছেন। কোনো আনুষ্ঠানিক সমাপ্তি ছিল না, কোনো বিদায় জানানো ছিল না। তবুও তার কাছে এটি যে কোনো বিচ্ছেদের বক্তৃতার চেয়েও বেশি চূড়ান্ত মনে হয়েছে। কারণ প্রকৃত বিচ্ছিন্নতা আতশবাজির মতো শব্দ করে আসে না, এটি আসে শান্তির সাথে। আপনার নীরবতা চিৎকার করেনি, এটি আঘাত করেনি, এটি কেবল নিজেকে সেখান থেকে গুটিয়ে নিয়েছে যেখানে এর পূর্ণ মূল্যায়ন হচ্ছিল না। আর প্রথমবারের মতো সে আপনার আবেগীয় অবস্থান বুঝতে পারল না। সে বুঝতে পারল না আপনি অপেক্ষা করছেন কিনা, কষ্ট পাচ্ছেন কিনা, নাকি ইতিমধ্যে চলে গেছেন। আর সেই অনিশ্চয়তা তাকে কাঁপিয়ে দিল। কারণ তর্কের মতো নীরবতায় আঁকড়ে ধরার কোনো জায়গা থাকে না, স্বস্তিতে ফেরার কোনো পথ থাকে না, থাকে কেবল এক বিশাল নিস্তব্ধতা যেখানে একসময় প্রাণ ছিল। স্টোয়িক দৃষ্টিতে এটিই হল প্রকৃত বিচ্ছিন্নতার সারমর্ম। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক করে আর সময় নষ্ট করো না, নিজেই একজন তেমন মানুষ হয়ে দেখাও। আপনি আপনার বিচ্ছিন্নতা ব্যাখ্যা করেননি, আপনি তা নিজের মধ্যে ধারণ করেছেন। আপনার আর নিজেকে আঘাতপ্রাপ্ত বা যোগ্য বা সঠিক প্রমাণের প্রয়োজন হয়নি। আপনি কেবল সেই জায়গায় শক্তি ব্যয় করা বন্ধ করেছেন যা কেবল এর অনুপস্থিতি লক্ষ্য করত। এটাই আপনার নীরবতাকে গুরুত্ব দিয়েছে, রাগ নয় বরং সঠিক অবস্থান। আর তার কাছে এটিই ছিল বিদায়। আপনি দরজা জোরে শব্দ করে বন্ধ করেননি, বরং আপনি আর সেই দরজায় দাঁড়িয়ে নেই বলে। আপনি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নিতে চাননি, আপনি স্বীকৃতির জন্য ঝুলে থাকেননি। আপনি কেবল এক শান্ত নিশ্চয়তার সাথে ছেড়ে দিয়েছেন যা তাকে যে কোনো উচ্চকণ্ঠ প্রস্থানের চেয়েও বেশি নাড়া দিয়েছে। সে আগে বিচ্ছেদ দেখেছে, সে পুরুষদের অনুনয় করতে, প্রতিক্রিয়া দেখাতে, চিৎকার করতে দেখেছে। কিন্তু এটি ছিল আলাদা। এটি ছিল শক্তিতে শিকড় গেড়ে থাকা নিস্তব্ধতা। আর এটি তাকে গভীরতম উপায়ে অস্থির করে তুলল। কারণ সমাপ্তি সবসময় শব্দের মাধ্যমে আসে না, কখনো কখনো এটি তখনই আসে যখন একজন পুরুষ আর বেহিসাবীভাবে তার শক্তি বিলালি করে না। যখন সে পিছু নেওয়ার বদলে শান্তিকে বেছে নেয়, যখন সে ব্যাখ্যার বদলে নীরবতাকে বিনিময় করে, এবং সেই নীরবতা এতটাই দৃঢ়, এতটাই অটল যে এটিই শেষ বলে মনে হয়। আর ঠিক সেটাই সে অনুভব করেছে। আপনার নীরবতা কোনো কৌশল ছিল না, এটি ছিল একটি বিবৃতি। এমন এক বিবৃতি যা বলেছিল, শেষ করার জন্য আমার উচ্চকণ্ঠ হওয়ার প্রয়োজন নেই, আমি যে ছেড়ে দিয়েছি তা প্রমাণের প্রয়োজন নেই, আমি কেবল ধরে রাখা বন্ধ করেছি। আর সেই মুহূর্তে সে জানল, আপনি তাকে শাস্তি দিচ্ছিলেন না, আপনি তার জন্য অপেক্ষা করছিলেন না, আপনি কেবল চলে গেছেন, শব্দ দিয়ে নয়, শান্ত হয়ে। আর সেই শান্তভাব আপনার অনুপস্থিতি বাস্তব হওয়ার অনেক পরেও তার মনে প্রতিধ্বনিত হবে। 11. আপনার ফলাফলের আর প্রয়োজন রইল না। এখানেই সবকিছু বদলে গেল, তার জন্য নয়, আপনার জন্য। প্রথমে নীরবতাকে একটি কৌশল, একটি পরীক্ষা বা সাময়িক পিছিয়ে যাওয়া মনে হতে পারে, এটি দেখার জন্য যে সে লক্ষ্য করে কিনা, সে যোগাযোগ করে কিনা বা কিছু বদলায় কিনা। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আপনি গভীর কিছু অনুভব করতে শুরু করলেন। আপনার আর জানার প্রয়োজন রইল না এর পরে কি হবে। আপনি আপনার ফোন চেক করা বন্ধ করলেন, তার প্রতিক্রিয়ার আশা করা বন্ধ করলেন, তার সিদ্ধান্তের কাছে নিজের শান্তিকে জিম্মি রাখা বন্ধ করলেন। আর সেই মুহূর্তে শক্তিশালী কিছু একটা ঘটল। ফলাফলের ওপর আপনার আর কোনো আবেগীয় বিনিয়োগ রইল না। এটি আপনি যত্ন করেন না তাই নয়, বরং আপনি অবশেষে বুঝেছেন যে যত্ন নেওয়া মানে আঁকড়ে ধরা নয়। আপনি ভালোবাসা থেকে নয়, বরং প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হয়েছেন। শান্তিতে থাকার জন্য পরিস্থিতি আপনার অনুকূলে আসার আর প্রয়োজন রইল না।
আপনার মূল্য বোঝার জন্য তার আর আপনাকে দেখার প্রয়োজন রইল না। আর এটি ছিল সব কিছুর মধ্যে গভীরতম রূপান্তর। কারণ সত্য হল, আপনার নীরবতা কেবল তাকেই বদলায়নি, এটি আপনাকে উন্মোচিত করেছে। এমন একজন পুরুষ যে শান্ত থাকার জন্য আর কারও অনুমতির প্রয়োজন বোধ করে না। এমন একজন পুরুষ যে আর আবেগীয় চক্রে আসক্ত নয়। এমন একজন পুরুষ যে অবশেষে উপলব্ধি করেছে যে স্বচ্ছতা সবসময় সমাপ্তি বা ক্লোজার থেকে আসে না, এটি আসে মর্যাদার সাথে পিছিয়ে আসা থেকে। এটি হল স্টোয়িক স্বাধীনতার মূল কথা। এপিকটেটাস বলেছিলেন, স্বাধীনতা হল জীবনের একমাত্র সার্থক লক্ষ্য। এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরের বিষয়গুলোকে উপেক্ষা করার মাধ্যমে জয় করা যায়। আপনি সেটিই নিজের মধ্যে ধারণ করেছেন। আপনি নিয়ন্ত্রণ করা ছেড়ে দিয়েছেন। তার ব্যাখ্যা দেওয়ার, ক্ষমা চাওয়ার বা জেগে উঠে সে কি হারিয়েছে তা বোঝার আর প্রয়োজন আপনার নেই। আপনি কেবল বিষয়টিকে যেমন আছে তেমন থাকতে দিয়েছেন। আর তা করে আপনি তার স্বীকৃতির চেয়েও মূল্যবান কিছু খুঁজে পেয়েছেন, আপনার অভ্যন্তরীণ স্বাধীনতা। আর বিড়ম্বনা হল, এটি তার ওপর সবচেয়ে বড় আবেগীয় প্রভাব ফেলেছে। কারণ আপনার যখন আর ফলাফলের প্রয়োজন থাকে না, আপনি সবচেয়ে দৃঢ় উপায়ে অস্পর্শীয় হয়ে ওঠেন।